স্যার আসসালামু আলাইকুম। আরে ভাইয়া ভাইয়া, এই বেয়াদব ছোট ছোট লোকের বাচ্চা, তুই কাকে ভাইয়া বলছিস? তুই চিনিস উনিকে? উনি এই কোম্পানির বস। স্যার আপনি আমাকে চরমাছেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি যা বলছি একদম সব সত্যি কথা বলছি স্যার। উনি আমার ভাইয়া লাগে স্যার। এই চুপ, তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। তুই কি তোর জায়গা ভুলে গিয়েছিস? তুই এখানে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করিস, আর তুই সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে তুই আমার অফিসের বসকে বলছিস তোর ভাই? শোন, আমার স্যারের সম্বন্ধে আর একটাও কথা আমি শুনতে চাচ্ছি না, ঠিক আছে? না না স্যার, আমি মিথ্যা কথা বলতেছি না স্যার, সত্যি কথা বলতেছি স্যার। উনি আমার সত্যি আমার ভাই লাগে স্যার। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কেন? উফ, এই দারোয়ানের বাচ্চা তোমার মাথাটা গরম করে দিচ্ছে। স্যার আপনি আবার আমার চর মারলেন। স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ওনার কাছে জিজ্ঞাসা করেন। এই চুপ, এই তোর সমস্যা কি? তোর মতো দারোয়ানদের আমার ভালো করে চেনা আছে। এরকম বড় লোক স্যার দেখে ভাই বানিয়ে ফেলবি, তারপরে টাকা পয়সা লুটে পুটে খাবি। শোন, আমার স্যারের পরিবারে কে কে আছে, কতজন লোক আছে, সবকিছু আমি ভালো করে জানি। আমার স্যারের এই দুনিয়াতে বাবা মা আপনজন কেউ নেই, আর তুই এসে বলছিস আমার স্যার কিনা তোর ভাই। আর আমার স্যারের সম্বন্ধে যদি আর একটা কথা বলিস, তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। স্যার আপনি আমাকে অফিস থেকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নাই স্যার। আর স্যার আপনি রীতিমতো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছেন স্যার। স্যার আপনি একটা জিনিস ভাবেন তো, উনি যদি আমার ভাই না হতো তাহলে আমি ওই অফিসের সামান্য সিকিউরিটি গার্ড হয়ে কি এই স্যারকে আমার আপন ভাই বলে ডাক দিতাম? স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ওনাকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই চুপ, আবার তুই তর্ক করছিস? বলছি না কোনো তর্ক করবি না। যদি তর্ক করিস না, তোকে এমন ফিটাবো যে তুই বাবা মায়ের নাম ভুলে যাবি। স্যার আপনি আমার মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, তাও আমি বলবো ওই স্যার আমার আপন ভাই লাগে স্যার। বলছি না কোনো তর্ক করবি না, মাথায় ভালো করে ঢুকিয়ে নে, ঠিক আছে? কি ব্যাপার ম্যানেজার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আপনি জানেন না আমার একটা এমার্জেন্সি মিটিং আছে? আর আপনি এখন এখানে দাঁড়িয়ে কি দেখছেন বুঝলাম না কিছু। আর আমার গাড়ি কোথায়? জি স্যার, আমি গাড়ি রেডি করছি, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না। এই দারোয়ান বলছে সে নাকি আপনার ভাই। আসলে স্যার, আসলে কি আপনি ওনাকে চেনেন? কি এটি দেখে সত্যিও আমার ছোট ভাই? আমারই ছোট ভাই আমার অফিসে দারোয়ানের চাকরি করে? না না, এই কথাটা কাউকে জানতে দেওয়া যাবে না। যদি কেউ জেনে যায় তাহলে তো আমার মান ইজ্জত থাকবে না। বিষয়টা আমাকে এখান থেকে যেভাবে হোক মিট করে চলে যেতে হবে। সূর্য সাহেব, বিষয়টা আমি পরে দেখতেছি, আপনি তাড়াতাড়ি আসুন, আমাদের ইমার্জেন্সি মিটিং করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন। হায় আল্লাহ, আমার আপন বড় ভাই এত বছর পর আমাকে দেখলো, কিন্তু আমাকে চিনতেই পারলো না। নাকি চিনো না চিনার বান্দরে চলে গেল। কিন্তু আমরা তো সবাই জানি আমার ভাই মারা গেছে, কিন্তু দেখতেছি তো আমার ভাই জীবিত। আর আমার ভাই এত বড় কোম্পানির একজন মালিক, আর এই কোম্পানির সামান্য সিকিউরিটি গার্ড আমি। না না, এই বিষয়টা যেভাবে হোক আমার জানতেই হবে। আচ্ছা ম্যানেজার সাহেব, আমাদের প্রজেক্টের কি খবর? জি স্যার, আমাদের উত্তরার প্রজেক্টটা ছিল, ওটা কমপ্লিট হয়েছে, আর অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা চলছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি তাহলে আসুন। স্যার যাচ্ছি, কিন্তু আপনার সাথে একটা কথা ছিল। ওই যে আমাদের দারোয়ান রাজু আছে না, যে গেটে ডিউটি করে, স্যার ওর সাথে আজকের আমার একটু ঝামেলা হয়েছে। ও বলতে চাচ্ছে ও নাকি আপনার ছোট ভাই, কিন্তু স্যার ও এই কোম্পানিতে দারোয়ানের চাকরি করছে। তাছাড়া স্যার আপনি এই কোম্পানির বস, আর অন্যান্য স্টাফরা যদি জানতে পারে যে ওই দারোয়ান ছেলেটা আপনার ছোট ভাই, তাহলে একটা মান সম্মানের ব্যাপার। আচ্ছা ম্যানেজার সাহেব, আসলে আমিও বিষয়টা বুঝতে পারতেছি না আসলে কি করব। তবে আপনি এ নিয়ে চিন্তা করেন না, আমি বিষয়টা একটু ভাবার পরে আমি একটা সিদ্ধান্ত নিব। স্যার আমার কাছে একটা উপায় আছে। আচ্ছা ম্যানেজার সাহেব, কি উপায় আছে আপনার কাছে? স্যার বলছিলাম কি, ওই ছেলেটাকে যদি আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই অফিস থেকে, তাহলে কিন্তু স্যার ভালো হয়, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি সিকিউরিটি গার্ড রাজুকে আমার অফিস রুমে পাঠিয়ে দিন, বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমি ওকে ডেকে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা স্যার। আজকে রোদটা অনেক অনেক বেশি পড়ছে। আসসালামু আলাইকুম স্যার। এই চল, স্যার তোকে ডাকছে। আমি তোকে বলেছিলাম না
যে তুই যে স্যারের বড় ভাইয়ের পরিচয় দিয়েছিস কোনো লাভ হবে না। চল আমার সাথে চল, স্যার ডাকছে, আয়। স্যার স্যার আমি কিছু করি নাই তো স্যার। তোর কোনো কিছু করা লাগবে না, তোকে কিভাবে এখান থেকে বের করতে হয় সে বুদ্ধি আমি ভালো করে জানি। চল আমি স্যারকে সেভাবে বুঝে চাই। স্যার 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 চল স্যার। হ্যাঁ স্যার, এই যে দারোয়ানের বাচ্চাটাকে ধরে নিয়ে আসছি, ওকে এক্ষুনি অফিস থেকে বের করে দেয়। ঠিক আছে, আপনি তাকে নিয়ে আসছেন, কিন্তু আপনাকে তো আমি বলি নাই তাকে ঘাট ধরে নিয়ে আসতে। তাকে তো ভদ্রভাবেও নিয়ে আসতে পারতেন। যতই হোক সে কিন্তু আমাদের অফিসের একজন স্টাফ। আচ্ছা ঠিক আছে, যে ভুলটা করেছেন এরপর আর কখনো যেন এই ভুলটা না হয় মাথায় রাখবেন। আচ্ছা এখন আপনি যান। জি স্যার। আচ্ছা তুই গ্রাম থেকে কবে আসলি ঢাকায়? আর ঢাকায় আসছিস ভালো কথা, একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিস, তাও আবার আমার কোম্পানিতে। তুই কি আমার ম্যানেজারটা খাবি নাকি? হ্যাঁ, যদি অফিসের অন্য সব স্টাফরা জানতে পারে যে তুই আমার ছোট ভাই আর আমার কোম্পানিতে একজন সিকিউরিটি গার্ড হিসাবে আছিস, এটা যদি অন্য স্টাফরা জানতে পারে তাহলে কি আমার ম্যানেজারটা থাকবে? আচ্ছা তুই কি অন্য কোথাও কোনো চাকরি পাস নাই? অন্য কোথাও কাজ করতে পারিস নাই? তুই কাজ করলি তাও আমার অফিসে আমার কোম্পানিতে একজন সিকিউরিটি গার্ড হিসেবে। হ্যাঁ আচ্ছা, তুই আমার অফিসের সিকিউরিটি গার্ড সেটাও আমি মেনে নিলাম, কিন্তু কি করলি? আমার এই অফিসের ম্যানেজারের সামনে আমাকে বাই বলে ডাকলি। এটা হচ্ছে আমার অফিস, এই কোম্পানির মালিক আমি। এখানে যদি অন্য স্টাফরা জানতে পারে আমার এই আপন ভাই আমার অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করে, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুই একবার ভেবে দেখেছিস? বাহ ভাইয়া বাহ, আজকে তোমার কথা শুনে না আমার হাসি পাচ্ছে। তুমি কি বললে? আমি যদি তোমাকে ভাইয়া বলে ডাকি তাহলে তোমার মান সম্মান চলে যাবে? আরে ভাইয়া, আজকে যে তুমি এই চেয়ারে বসে আছো এটা কার অবদানে বসে আছো? শুধুমাত্র বাবার অবদানে বসে আছো। আর তুমি কি বললে আমি ঢাকা শহর কিভাবে আসলাম সে কথা না হয় তোমাকে আমি একটু পর বলছি। ভাইয়া তুমি কিভাবে পারলে তুমি এত স্বার্থপর হয়ে যেতে? তুমি কি বাবার কথা ভুলে গেছো? ভাইয়া তুমি একটা কথা বলেছিলে যে বাবা আমার চাকরির জন্য 5 লক্ষ টাকা দরকার। বাবা বলেছিল যে বাবা আমরা গরিব মানুষ, এই 5 লক্ষ টাকা আমি তোকে কোথা থেকে জোগাড় করে এনে দিব। তাও ভাইয়া বাবা হাল ছাড়েনি। বাবা বলেছে যে তোকে আমি একদিন অনেক বড় অফিসার বানাবো। বাবার অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ভাইয়া। টাকার জন্য বাবা মানুষের দ্বারে গিয়েছিল, কিন্তু বাবা সেই টাকাটা জোগাড় করতে পারেনি। কেন ভাইয়া জানো? মানুষে বলে আরে বেটা তুই তো 3 বেলা বাতি খাইতে পারস না, তোকে যদি আমরা 5 লক্ষ টাকা ধার দেই তাহলে তুই সেই টাকা শোধ করবি কিভাবে? তারপর বাবা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। তারপরও বাবা হাল ছাড়েনি ভাইয়া তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমার দাদার যে সম্পত্তি ছিল না, সেই সম্পত্তিটা আমার বাবা বিক্রি করে দেয় শুধুমাত্র তোমার পড়াশোনার জন্য। তুমি বাবাকে বলেছিলে যে বাবা তুমি আজকে সেই বাড়িটা বিক্রি করলে না, আমি একদিন বড় অফিসার হয়ে এই জায়গায় তোমাকে অনেক বড় একটা বাড়ি বানিয়ে দিব। সেদিন তোমার সেই কথা শুনে বাবা অনেক খুশি হয়েছিল। তুমি টাকা নিয়ে ঢাকা আসার পর তোমার সাথে আমাদের কয়দিন যোগাযোগ ছিল, তারপর তোমার সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তোমাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, ওর কাছে জিজ্ঞেস করছি, তার কাছে জিজ্ঞেস করছি, কিন্তু তোমার খোঁজ খবর আমরা কোথাও পাইনি। গ্রামের সবাই বলে তুমি হয়তো মারা গিয়েছো, কিন্তু বাবা সেই কথাটা কখনো বিশ্বাস করিনি। কারণ আমার ছেলে মরতে পারে না। আমার ছেলে আমাকে কথা দিয়ে গিয়েছে যে আমাকে একদিন এই জায়গায় অনেক বড় একটা বাড়ি বানিয়ে দিবে, আমার স্বপ্ন পূরণ করবে। ভাইয়া বাবা তোমার টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর হঠাৎ একদিন বাবা স্ট্রোক করার পর ভাইয়া বাবা মারা যায়।
মারা যাওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র তোমার কথাই বলেছিল যে আমার ছেলে কোথায়, আমার ছেলেকে এক নজর দেখতে চাই আমি। কিন্তু বাবার শেষ ইচ্ছাটা আর পূরণ হলো না। তখন আমাদের সংসারে অনেক অভাব চলে আসে, অনেক অনটন চলে আসে। 3 বেলা 3 মুঠো ভালোভাবে খেতেও পারি না। আমার মা মানুষের বাসায় কাজ করে করে আমাদের পেটে 2 মুঠো ভাত তুলে দিয়েছে। আমার মা মানুষের বাসায় কাজ করতে করতে আমার মা অসুস্থ হয়ে পড়ে। তারপর আমরা আবারও অনেক কষ্টে পড়ে যাই। কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে চলবো কিছুই বুঝতে পারতাছি না। কারণ আমার বড় ভাইয়ের তো একটা ছায়া ছিল, কিন্তু সেই ছায়াটা তো এখন আর নেই। তখন আমি ডিসিশন নেই যে আমি আর পড়াশোনা করব না। ভাই, তুমি একটা কথা বলছিলে না যে আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসলাম? আমি এই জন্য ঢাকা শহরে আসলাম যে আমি আমার মার কষ্ট সহ্য করতে পারবো না। তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো, কিন্তু আমি আমার মার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি ঢাকা শহর আসার পর অনেক জায়গায় চাকরি খুঁজেছি ভাইয়া। কোনোদিন খেয়েছি, কোনোদিন খাইনি। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, কিন্তু মানুষে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ভিখারি বলে। রাতেতে শুভ সেই জায়গাটাও ছিল না, রাস্তার মাঝে শুয়ে ছিলাম ভাইয়া। তারপর হঠাৎ একদিন এক বড় ভাইয়ের সাথে আমার দেখা হলো। সে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম ভাইয়া আমার কোনো বাড়িঘর নাই, আমি ঢাকা শহর আসলাম একটা চাকরির জন্য, কিন্তু আমি চাকরি কোথাও পাইনি। পরে সেই ভাই তোমার এই কোম্পানিতে আমাকে নিয়ে আসে। তোমার ম্যানেজার আমাকে সিকিউরিটি গার্ডের চাকরি দিয়েছিল। তখন আমি সেই সিকিউরিটি চাকরি করতে করতে অনেক ভালো টাকা ইনকাম করেছিলাম। মায়ের ওষুধ খরচ, মায়ের টাকা পয়সা যা লাগে সব দিতাম। যদি ভাইয়া ভাবতাম এই কোম্পানি তোমার, তাহলে আমি কখনো ভাইয়া তোমার এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করতাম না। কারণ যে ভাই আমার বাবার সাথে নিমু খারাপি করতে পারে, যে ভাই আমার বাবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে, সেই ভাইয়ের টাকার আমার কোনো প্রয়োজন নাই। আমি এত বড় কুলাঙ্গার সন্তান, আমার বাবা মারা গেছে সেই খবরটা পর্যন্ত আমি নিতে পারি নাই। যেই বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করাইল, আজকে পড়াশোনা করে এত বড় কোম্পানির মালিক হইলাম, সেই বাবা মারা গেল আর আমি এই হাত দিয়ে তার কবরে মাটি পর্যন্ত দিতে পারি নাই। আর মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখাইলো, সেই মায়ের কোনো খোঁজ খবর নেই নাই। আমার মতন কুলাঙ্গার সন্তান তো এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। ভাইয়া তুমি যে এত বড় নিমু খারাপ হবে এটা কখনো আমি ভাবতে পারিনি। ভাইয়া তোমার কি একটা কথা মনে আছে ভাইয়া? তুমি যখন স্কুলে যেতে পারতে না হাঁটতে হাঁটতে, বাবা নিজে তোমাকে কাঁধে করে স্কুলে নিয়ে যেত। তুমি বলেছিলে ভাইয়া যে বাবা আমার অনেক কষ্ট হয় হাঁটতে হাঁটতে স্কুলে যেতে, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও। বাবা তোমাকে নিজের টাকা দিয়ে সাইকেল কিনে দিয়েছিল। আর তুমি বাবার সেই অবদানের কথা, এত কষ্টের কথা ভুলে গেলে? ছি ভাইয়া ছি। আর যেই মা 10 মাস 10 দিন পেটে তোমাকে গর্ভে ধারণ করেছে, সেই মার কথাও তুমি ভুলে গেলে। মা শুধু বলে যে আমার ছেলে কই, আমার ছেলে কই। আমি বলেছিলাম যে মা আমি একদিনে হলেও তোমার ছেলেকে তোমার সামনে এনে দাঁড় করাবো। আর সেই দিনটা আজকে এসে বলবো। আমি ঢাকা শহর তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি ভাইয়া, কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই তোমার কোম্পানিতেই আমার সিকিউরিটি গার্ডের চাকরি হয়ে গেল। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, আর চল আমাকে বাড়িতে নিয়ে চল। আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে চাই। মা যদি আমাকে ক্ষমা করে, তাহলে হয়তো আল্লাহ
আমাকে ক্ষমা করবে। চল ভাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে বাড়িতে নিয়ে চল। থাক ভাইয়া, অনে আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা হবার তো হয়ে গেছে, সব বাদ দাও। চলো ভাইয়া, চলো।